জয় গুরু। গীতামুখে শ্রীকৃষ্ণ বলেছেন, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং যেন মামুপজান্তি। অর্থাৎ সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল ভক্তদের আমি সেই তত্ত্ব জ্ঞান রূপ যোগ প্রদান করি যাতে তারা আমাকে লাভ করে। আমার গুরু ভ্রাতা ও ভগ্নীরা সকলেই তাকে লাভ করবে এই কামনা করে চলুন আমরা যাই প্রধান আশ্রম কৈবল্যধাম। আমরা কৈবল্যধাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আশ্রম প্রতিষ্ঠার সমসাময়িক কাল থেকেই এই স্টেশন। আশ্রম প্রাচীর স্টেশন ঘেঁষা হলেও পায়ে হাঁটা দূরত্বে আমাদের আশ্রম গেট। আমি যে সকল তথ্য তোমাদের জানাবো সকল তথ্যই গুরুভাতা শ্রী শুভময় দত্ত মহাশয়ের লেখা বই থেকে নেওয়া। আমরা আশ্রম গেটে দাঁড়িয়ে আছি। গেটের ডান দিকে এবং বাঁ দিকে লাইন দিয়ে ছোট ছোট দোকানঘর। এই অঞ্চলটা সর্বদাই লোকজনে জমজমাট থাকে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের বাস। উভয় সম্প্রদায়েরই আশ্রমের প্রতি বিশেষ মান্যতা রয়েছে। চলো প্রবেশ করা যাক আশ্রমে। বাঁ দিক ডান দিক এ সব জায়গা উৎসবকালে ব্যবহৃত হয়। তখন মনে হয় আরও জায়গা থাকতে ভালো হতো। আমরা এগিয়ে চলেছি আশ্রমের দিকে। প্রথমে আমরা সেই ঐতিহাসিক স্থলে এসে দাঁড়িয়েছি যেখানে আশ্রম প্রতিষ্ঠার পূর্বে ঠাকুর স্বয়ং ভক্তবৃন্দদের সাথে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন এবং আলোচনার মাঝে উচ্চ জায়গাটিতে আশ্রম প্রতিষ্ঠার জন্য নির্দেশ করেছিলেন। আমরা পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা ধীরে ধীরে ঊর্ধ্বগামী রাস্তা দিয়ে হরগৌরী মন্দিরের দিকে এগিয়ে যাব। পথে ডান দিকে উৎসবকালে ব্যবহারের জন্য যাত্রী নিবাস। বাংলাদেশের দূর দূর জায়গা থেকে, ভারতবর্ষ থেকেও আগত ভক্ত এবং অনুগামী শিষ্যদের আশ্রয়স্থল হয়ে ওঠে এই যাত্রী নিবাসগুলো। আমরা সিঁড়ি দিয়ে হরগৌরী মন্দিরের মাঝখান দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে চলেছি। 1341 সনে প্রথম মহন্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়ের দেহান্তের পর স্মৃতি রক্ষার্থে 1347 সনে এই হরগৌরী মন্দিরের নির্মাণ হয়। হরগৌরী মন্দিরের ওপর তলায় বিদেহী মহন্ত মহারাজদের প্রত্যহ পূজা অর্চনার ব্যবস্থা, নিচে আশ্রম কার্যালয়, ডান পাশে বর্তমান মহন্ত মহারাজের বাসগৃহ। আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। সামনে নাট মন্দির এবং তারপরই সম্মুখে মুখ্য মন্দির।
বাদিকে হিন্দু মুসলমান নির্বিশেষে ভক্তি প্রদীপ জ্বালাবার ব্যবস্থা, পেছনে ফুল ও ফলের বাগান। একটু এগিয়ে বেল বৃক্ষ। এই বৃক্ষটি আশ্রম প্রতিষ্ঠা কাল থেকেই রয়েছে। ঠাকুর এই বৃক্ষটিকে শিব শক্তি নামে অভিহিত করেছেন। প্রতিদিন পূজা অর্চনার সাথে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শিব চতুর্দশী কালে ভক্ত সমাবেশে মুখরিত থাকে স্থানটি। মন্দির প্রাঙ্গণ থেকে গাছগুলির ফাঁক দিয়ে নিচের স্থানটিকে খুব সুন্দর দেখা যায়। বাদিক দিয়ে সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। নিচের এই জায়গাটি ছবির মতো সুন্দর দেখতে, মনে হয় চিরদিনের জন্য থেকে যেতে পারলে জীবন সার্থক হয়ে যেত। এখানে দুটি কদম ফুল গাছ রয়েছে, যা রাধাকৃষ্ণের লীলাস্থান বলে গুরুদেব আলোচনাকালে উল্লেখ করেছেন, যা ছবিতে তোমাদের দেখাতে পারছি না বলে দুঃখিত। ফুল ও ফল গাছ দিয়ে কুশলী পরিচালকের হাতে জীবন্ত হয়ে আছে জায়গাটি। আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে চলেছি। এই সেই বটবৃক্ষ যার কথা প্রথমেই একবার বলেছি। গুরুদেব এই গাছটিকে কৈবল্য শক্তি নামে অভিহিত করেছেন। কালে কালে বহু ঝড় ঝাপটা সহ্য করে সত্যিকারের কৈবল্য শক্তিরূপে প্রকাশ হয়ে চলেছে। গাছটির বিশালতা যেন ঠাকুরেরই অন্তরের ভাবনার বিশালতার এবং শক্তিরই প্রতীক। এখানে কিছুক্ষণ দাঁড়ালে সেই শক্তির কাছে মনের অজান্তে মাথা নত হয়ে আসে।
এই কৈবল্য শক্তি বৃক্ষের সম্মুখেই রয়েছে একটি কুণ্ড, যাকে গুরুদেব কৈবল্য কুণ্ড নামে অভিহিত করেছেন। এই কুণ্ডে স্নান করলে মনের পঙ্কিলতা দূর হয় বলে ভক্তদের বিশ্বাস। ভক্তরা সুযোগ পেলে কখনো হাতছাড়া করেন না। হাজার হাজার ভক্তের চাপ সামলাবার জন্য শক্তপোক্তভাবে দুটো ঘাট বাঁধানো হয়েছে, একটি ছেলেদের জন্য, অন্যটি মেয়েদের জন্য। ঘাটের পাশে বিশ্রামের জন্য বসবার সুবন্দোবস্ত রয়েছে। এই কুণ্ডটি মন্দিরের বাঁ দিকে। ডান দিকে আরেকটি কুণ্ড রয়েছে, যেটিকে ঠাকুর কামশ্রী কুণ্ড নামে অভিহিত করেছেন। আমরা পরে সেখানে যাব। এই নূতন বেদিটি বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী মহাশয়ের এখনও পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। এটি পরলৌকিক কর্মাদির স্থান, গয়াগৃহ। ঠাকুর বলেছেন এখানে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করলে গয়াধামে পিণ্ডদানের ফল পাওয়া যাবে। আমরা এখন সমাধি মন্দিরের বেদিগুলো ঘুরে ঘুরে দেখব। এই বেদিটি ঠাকুরের অনুগামী প্রফেসর প্রমথদা মায়ের, যিনি ঠাকুরের নির্দেশে জীবনের শেষ দিন পর্যন্ত আশ্রমেই ছিলেন। আশ্রমবাসী সকলে মা বলেই সম্বোধন করতেন। চলৎশক্তি রহিত হয়েও তিনি মায়ের কর্তব্য থেকে কখনো বিচ্যুত হননি। পাশেই রয়েছে মুক্তিযুদ্ধের সময় নিহত আশ্রমবাসীদের স্মৃতিবেদী। প্রথম মহন্ত মহারাজ ঠাকুরের জীবৎকালেই দেহত্যাগ করেন। ঠাকুরের নির্দেশেই ফেনীর শ্মশান ভূমিতে শেষকৃত্য সম্পন্ন হয়। এই যে হলুদ রঙের সুন্দর স্মৃতি মন্দিরটি দেখছো তোমরা, এর ভেতরের একটি ঘরে ভক্ত ময়না এবং কামধেনু মাতার সমাধিবেদী রয়েছে। ভক্ত ময়নাটি সর্বদা রাম রাম কও বলতো,
তাই জনৈক ভক্ত এটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন। ভক্তরা কাছে এলেই রাম রাম কও